কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব ৪৩। আমার ওপর আবার আক্রমণ হলো, এবার একেবারে হত্যার উদ্দেশ্য নিয়ে। এটা অবশ্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা ও কর্মীদের বিরুদ্ধে ব্যক্তি হত্যার যে রাজনীতি কায়েমি স্বার্থবাহী মহল থেকে শুরু করা হয়েছিল, তারই আরেকটি ঘটনা এটা। আমি পাটনা গিয়েছিলাম এক কর্মসূচি উপলক্ষে। দিনটি ছিল 1970 সালের 31শে মার্চ। পাটনা থেকে স্টেশনে নেমে দেখি হাজার হাজার মানুষ লাল ঝান্ডা ও ফেস্টুন হাতে স্টেশনে এসেছেন অভ্যর্থনা জানাতে। তখন সকাল 8টা মতো হবে। অত সকালে এত জমায়েত দেখে বেশ ভালো লাগলো। মনে হলো বিহারে আমাদের পার্টির প্রভাব বাড়ছে। তাদের প্রবল স্লোগানের মধ্যে হেঁটে এসে স্টেশনের বাইরে সবে দাঁড়িয়েছি, হঠাৎ ফুট 10 দূরে বাঁদিক থেকে এক ঝলক আগুনের হলকা দেখি। মুহূর্তেই মনে হলো কি যেন একটা তীর বেগে আমার হাতের আঙুল ছুঁয়ে বেরিয়ে গেল। কিছু বুঝবার আগেই একটা আর্তনাদ। দেখি আমার একটু পিছনে একজনের জামা রক্তে লাল হয়ে গেছে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েছিলাম। সেই রক্তাপ্লুত ভদ্রলোকের দিকে তাকিয়েছিলাম। পর মুহূর্তেই ঘোর কাটল প্রচন্ড চিৎকারের মধ্যে। চারিদিকে তখন ধর ধর আওয়াজ, কিন্তু ওই প্রবল ভিড়ের মধ্যে আততায়ী তখন মিলিয়ে গেছে। জানলাম যে গুলিবিদ্ধ ব্যক্তির নাম আলী ইমাম। হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। আরো জানলাম যে কমরেড আলী ইমাম আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সমর্থক। জীবন বীমা কর্পোরেশনে চাকরি করতেন। কিছুদিন আগে ইএমএস নাম্বুদিরিপাদ পাটনায় এসে তার বাড়িতে উঠেছিলেন। আমারও সেদিন ওর বাড়িতেই ওঠার কথা ছিল। আমাকে নিতেই উনি পাটনা স্টেশনে এসেছিলেন, কিন্তু তার বদলে নিজের জীবন দিয়ে গেলেন। আমার আঙুলে শুধুমাত্র একটা ক্ষত সৃষ্টি হলো। এই খবর ছড়িয়ে পড়ার পর পাটনা শহর বেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় 20,000 মানুষের এক বিশাল মিছিল ধিক্কার স্লোগান দিতে দিতে বিহার বিধানসভায় যায়। বিকেলে পাটনা শহরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। আমিও সে সভায় ভাষণ দিই। পাটনাতে সাংবাদিকরা জিজ্ঞেস করেন এর জন্য আমি কাকে দায়ী করছি। সাংবাদিকদের বলি আমি কোনো ব্যক্তিবিশেষকে দায়ী করতে চাই না, কারণ কোনো ব্যক্তিবিশেষের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমাকে হত্যার উদ্দেশ্য রাজনৈতিক এবং সুপরিকল্পিতভাবে আততায়ীকে এই জঘন্য কাজে নিয়োগ করা হয়েছিল। পরে গোয়েন্দা সূত্র থেকে শুনেছি যে আততায়ী আনন্দমার্গীদের লোক ছিল। আমি শহীদ আলী ইমামের বাড়িতে যাই। 2 বছর আগে তার সহধর্মিনীর জীবনাবসান হয়েছে। তার এক কন্যা ও এক পুত্র বর্তমান। যাই হোক, পুরো ঘটনাটাই আমাকে অভিভূত করে দেয়। পাটনা স্টেশনে বিপুল জনসমাগম, আমাকে হত্যার চেষ্টা, কমরেড আলী ইমামের জীবন দান ও তার 2 অনাথ সন্তান, পাটনায় সেই বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ, সবকিছুই যেন আপ্লুত করে দেওয়ার মতো। কলকাতায় ফিরে আরেক দফা অভিভূত হবার পালা। সহকর্মীদের কাছ থেকে শুনি যে এই ঘটনার সংবাদ কলকাতায় আসার সঙ্গে সঙ্গে রাজ্যে সর্বত্র বিক্ষোভ দেখা দেয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ফাঁকা করে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসেন। এমনকি কয়েকটা জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ পর্যন্ত হয়ে যায়। কলকাতা ও আশেপাশের শিল্পাঞ্চলে সব কলকারখানা বন্ধ হয়ে যায়। ডালহাউসির সমস্ত সরকারি বেসরকারি অফিস বেলা 2টোর পর ফাঁকা হয়ে যায় বিক্ষোভ জানাতে। পাড়ায় পাড়ায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল বেরোয়। ট্রাম বাস কর্মীরাও ট্রাম বাস প্রত্যাহার করে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলে যোগ দেন। কলকাতা শহর সহ রাজ্যের প্রায় সর্বত্র অঘোষিত হরতাল পালিত হয়। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এইসব বিক্ষোভে অংশগ্রহণ করেন। আমাদের পার্টি অফিসে দলে দলে মানুষ এসে আমার শারীরিক অবস্থার খবর নিয়ে যান। মানুষের এই উৎকণ্ঠা ও বিক্ষোভ আসলে সামগ্রিকভাবে পার্টি ও তার নেতৃত্বের প্রতি তাদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয়। দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটানোর জন্য আমাদের বিরুদ্ধে যা নয় তাই বলা হয়েছে। পার্টির ক্রমবর্ধমান প্রভাবকে আটকানোর জন্য আমাদের বিরুদ্ধে কুৎসা, মিথ্যা, ব্যক্তিগত চরিত্র হননের বেপরোয়া ন্যাক্কারজনক প্রচার চালানো হয়েছে। দিনের পর দিন আমাদের পার্টির বিরুদ্ধে হেট ক্যাম্পেইন বা ঘৃণার প্রচার চালানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার নামে সিপিআইএমকে নিষিদ্ধ করার, খতম করার চেষ্টা করা হয়েছে। কংগ্রেস, বিভিন্ন একচেটিয়া বুর্জোয়া কাগজ ও অন্যান্য কমিউনিস্ট বিরোধী শক্তিগুলি
মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে উচ্চ পর্যায়ের কুৎসার পরিবেশ তৈরি করেছে। সেই পরিবেশের মধ্যেই আমাদের জন্য সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উৎকণ্ঠা ও ভালোবাসার প্রকাশ দেখে আমরা যেন নতুনভাবে উদ্বুদ্ধ হয়েছিলাম। মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। জীবন দেওয়ার জন্য আমরা সবসময়ই প্রস্তুত, কিন্তু মৃত্যু যখন আসবে তখন যেন জীবনের বৃথা অপচয়ের জন্য অনুতাপ না করতে হয়, যেন বলতে পারি পৃথিবীর মহত্তম কাজ মানব মুক্তির জন্য আমরা জীবন দিয়ে গেলাম। এই ঘটনার প্রতিবাদে 1 এপ্রিল শহীদ মিনারে কেন্দ্রীয়ভাবে সুবিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রমোদ বাবু। অন্যান্যদের মধ্যে আমিও সে সভায় ভাষণ দিই। সেই বিশাল জনতার সমাবেশ থেকে বজ্র নির্ঘোষে ঘোষিত হয় যে প্রতিক্রিয়াশীল শক্তি আমাদের পার্টির বিরুদ্ধে ঘৃণার ও কুৎসার অভিযান চালিয়ে খুনিদেরকে প্ররোচিত করেছে এবং গণ আন্দোলনের অগ্রগতিকে স্তব্ধ করতে চাইছে, সাহসের সঙ্গে তার মোকাবিলা করতে হবে। ফিরে আসি রোজকার আন্দোলনের কথায়। রাজ্যপালের শাসন শেষ হওয়ার কোনো ইঙ্গিতই দেখা যাচ্ছে না। জনগণের কংগ্রেস বিরোধী নির্বাচনী রায়কে পদদলিত করে রাষ্ট্রপতির শাসনের বকলমে কেন্দ্রীয় সরকার তথা কংগ্রেসেরই শাসন চলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে ও অন্যান্য দাবিতে আমাদের পার্টি ও অন্যান্য গণসংগঠনগুলির ডাকে এলাকায় এলাকায় বিভিন্ন কর্মসূচি চলছে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন। 1970 সালে যুক্তফ্রন্ট সরকার ভাঙার পর থেকে কেন্দ্রীয়ভাবে পালিত কিছু কর্মসূচির কথা উল্লেখ করছি। 17 মার্চ সিপিআইএম এর ডাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে অজয় মুখার্জির পদত্যাগ ও যুক্তফ্রন্টের অন্তর্গত কয়েকটি শরিক দলের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘট ও হরতাল। 26 মার্চ বিধানসভা ভেঙে দেওয়া ও অবিলম্বে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় ছাত্র যুব মিছিল, আহ্বায়ক বিপিএসএফ ও ডিওয়াইএফ। 26 মার্চ নির্বাচন ও অন্যান্য দাবিতে 12 জুলাই কমিটির দাবিতে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী শ্রমিক সমাবেশ। 29 মার্চ সিপিআইএম এর আহ্বানে শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ, দাবি অবিলম্বে নির্বাচন ও অন্যান্য। 3রা এপ্রিল পশ্চিমবঙ্গ মহিলা সমিতির নেতৃত্বে নির্বাচন ও অন্যান্য দাবিতে কেন্দ্রীয় মহিলা মিছিল ও রাজভবন অভিযান। 19 এপ্রিল কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী সমাবেশ, নির্বাচন, পুলিশি জুলুম বন্ধ ইত্যাদি দাবিতে বিপিটিইউসির ডাকে। 20 এপ্রিল প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বানে একই দাবিতে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমাবেশ। 19 মে কেন্দ্রীয় কৃষক ও ক্ষেতমজুর সমাবেশ, নির্বাচন ও অন্যান্য দাবিতে, আহ্বায়ক প্রাদেশিক কৃষক সভা। 12 জুন কেন্দ্রীয় যুব সমায়েত ও বিক্ষোভ, দাবি নির্বাচন ও অন্যান্য, আহ্বায়ক গণতান্ত্রিক যুব ফেডারেশন। 25 জুন কোঅর্ডিনেশন কমিটির আহ্বানে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট, দাবি পুলিশি জুলুম বন্ধ ও অন্যান্য। 26 জুন সুতাকল ধর্মঘট, দাবি বন্ধ সুতাকল খোলা, নির্বাচন ও অন্যান্য। 5 জুলাই সংযুক্ত বামপন্থী ফ্রন্টের আহ্বানে অবিলম্বে নির্বাচন, সিআরপি প্রত্যাহার, বন্ধ কারখানা খোলার দাবিতে ও গণসংগ্রামের প্রস্তুতিতে গণতান্ত্রিক কনভেনশন। 6 জুলাই বিপিএসএফ এর নেতৃত্বে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় ছাত্র মিছিল ও সমাবেশ। 11 জুলাই ডিওয়াইএফ এর ডাকে নির্বাচন ও অন্যান্য দাবিতে কেন্দ্রীয় যুব মিছিল ও জমায়েত। 14 জুলাই 6 পার্টির ডাকে নির্বাচন ও অন্যান্য দাবিতে রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘট ও হরতাল। 17 জুলাই রাষ্ট্রীয় সংগ্রাম সমিতির আহ্বানে নির্বাচন ও দমননীতি বন্ধের দাবিতে কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী শিক্ষক ছাত্র যুব সমাবেশ। 27 জুলাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিআরপির অত্যাচারের প্রতিবাদে বিপিএসএফ এর ডাকে রাজ্যব্যাপী ছাত্র ধর্মঘট। 3রা আগস্ট রাষ্ট্রীয় সংগ্রাম সমিতি ও 12 জুলাই কমিটির ডাকে সিআরপি প্রত্যাহারের দাবিতে রাজভবনের সামনে কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী সমাবেশ। 8 আগস্ট ধৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে দুর্গাপুরে 50,000 শ্রমিকের বীরত্বপূর্ণ লড়াই শুরু। পুলিশ, সিআরপি ও মিলিটারি বুথে দাঁড়িয়ে 11 দিন ব্যাপী লাগাতার শ্রমিক ধর্মঘট। 18 আগস্ট বিপিএসএফ এর ডাকে নির্বাচন, সিআরপি ও মিলিটারি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। 24 আগস্ট নির্বাচনের দাবিতে যুব ফেডারেশনের ডাকে কেন্দ্রীয় যুব বিক্ষোভ। 25 আগস্ট
সিপিআইএম এর ডাকে রাজ্যব্যাপী বিডিও, মহকুমা ও জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান। দাবি কৃষকের অর্জিত অধিকার রক্ষা, সিআরপি প্রত্যাহার, 144 ধারা প্রত্যাহার, অবিলম্বে নির্বাচন ইত্যাদি। 26শে আগস্ট এবিটি এর ডাকে নির্বাচন, সিআরপি প্রত্যাহার, অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা প্রভৃতি দাবিতে মাধ্যমিক শিক্ষকদের সপ্তাহব্যাপী কর্মবিরতি ও গণ অবস্থান। 27শে সেপ্টেম্বর সিপিআইএম এর ডাকে নির্বাচন ও সিআরপি প্রত্যাহারের দাবিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেন্দ্রীয় সমাবেশ। 17ই নভেম্বর 12ই জুলাই কমিটি ও মার্কেন্টাইল ফেডারেশনের ডাকে দমন নীতি বিরোধী দিবস ও কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী সমাবেশ। 22শে নভেম্বর এবিটি এর ডাকে শিক্ষায়তনে ও পরীক্ষায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কনভেনশন। 28শে নভেম্বর গণতান্ত্রিক কনভেনশন। 8ই ডিসেম্বর ধর্মঘটের সমর্থনে আহ্বায়ক 6 পার্টি ও অন্যান্য গণসংগঠন। 7ই ডিসেম্বর বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন ও অন্যান্য ট্রেড ইউনিয়নের ডাকে চটকল শ্রমিকদের লাগাতার ধর্মঘট শুরু। 8ই ডিসেম্বর রাষ্ট্রীয় সংগ্রাম সমিতি ও 12ই জুলাই কমিটির ডাকে রাজ্যব্যাপী সাধারণ ধর্মঘট ও হরতাল। দাবি দমন নীতি বন্ধ, কৃষকের ফসল রক্ষার সংগ্রামের সমর্থন প্রভৃতি। এই প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি সম্মেলন থেকে জন্ম নেয় সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বা সিআইটিইউ, অপরটি থেকে প্রতিষ্ঠিত হয় ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই। পার্টি বিভক্ত হলেও এআইটিইউসিতে আমরা এতদিন একসঙ্গেই ছিলাম, কিন্তু ডাঙ্গে গোষ্ঠী এআইটিইউসির নেতৃত্ব কুক্ষিগত করে একের পর এক সংশোধনবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। শ্রমিক শ্রেণীর ওপর ক্রমবর্ধমান শোষণ ও আক্রমণ সত্ত্বেও এআইটিইউসিকে দিয়ে কোনো শিল্পে দেশব্যাপী একটা সাধারণ ধর্মঘটও আহ্বান করা সম্ভব হয়নি। আমরা ভেবেছিলাম এআইটিইউসির মধ্যে থেকে ভেতরে ও বাইরে লড়াই করে নীতির পরিবর্তন করতে পারবো, কিন্তু দীর্ঘ অপেক্ষা করেও তা করা গেল না। উপরন্তু বিভিন্ন কমিশনে ডাঙ্গে চক্রের প্রতিনিধিরা শ্রমিকদের স্বার্থ বিসর্জন দিয়ে মালিকদের সঙ্গে সমঝোতা করেছেন, জরুরি শিল্পে ধর্মঘটের অধিকার কেড়ে নিয়েছেন। কিন্তু এসব সত্ত্বেও সংগ্রামী শ্রমিকদের চেতনাকে ম্লান করা যায়নি। তাই নিজেদের শ্রেণী স্বার্থেই সংগ্রামী শ্রমিকদের এআইটিইউসি বর্জন করে নতুন সংগ্রামী ট্রেড ইউনিয়ন সিআইটিইউর প্রতিষ্ঠা করতে হলো। সিআইটিইউর জন্মলগ্নে গণতন্ত্র ও সমাজতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম জানিয়ে যাওয়ার আহ্বান জানালো। 1970 সালের 28 থেকে 31শে মে কলকাতার রঞ্জি স্টেডিয়ামে সম্মেলন উপলক্ষে নামকরণ হয়েছিল লেনিন নগরী। সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে এক সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে সিআইটিইউর প্রতিষ্ঠা হয়। সেই সম্মেলন থেকে সিআইটিইউর প্রথম সভাপতি পদে নির্বাচিত হন কমরেড বিটি রণদিভে এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন কমরেড পি রামমূর্তি। 1970 সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে কেরালাতে এসএফআই এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনকে সফল করার জন্য এর আগে পশ্চিমবঙ্গের দমদমে বিভিন্ন রাজ্য থেকে আগত ছাত্র প্রতিনিধিদের একটি প্রস্তুতি সভা হয়েছিল। এআইএসএফ এর সংখ্যাগরিষ্ঠ অংশ সংশোধনবাদী হয়ে পড়ায় ছাত্র আন্দোলনকে সংশোধনবাদী আওতা থেকে মুক্ত করার জন্য একটি প্রকৃত সংগ্রামী ছাত্র সংগঠন গড়ে তোলার ঐতিহাসিক প্রয়োজন দেখা দিয়েছিল। সেই প্রয়োজনের তাগিদেই কেরালাতে প্রথম সর্বভারতীয় সম্মেলনে ভারতের ছাত্র ফেডারেশন একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ লাভ করে। এই সম্মেলন থেকে এসএফআই এর প্রথম সভাপতি রূপে সি ভাস্করন নায়ার এবং প্রথম সাধারণ সম্পাদক রূপে বিমান বসু নির্বাচিত হন। জন্মলগ্নে এসএফআই এর সদস্য সংখ্যা ছিল 1,20,000-এর কিছু বেশি। সম্মেলন থেকে ঠিক হয় যে এসএফআই এর পতাকা হবে সাদা কাপড়ের মধ্যে লাল তারকা আঁকা এবং পতাকার মাঝখানে এসএফআই এর লক্ষ্য স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র।